সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। সব কিছু ঠিক আছে কিনা একটু দ্রুত আমাকে জানাও তো। ওকে, সাউন্ড বা সব ঠিক আছে কিনা একটু আমাকে দ্রুত জানিয়ে দাও। সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে দ্রুত জানিয়ে দাও। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যাঁ আশা ঠিক করি আছে, ভালো সাউন্ড আছো। সবকিছু ঠিক আছে কিনা? ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করবো আজকে তোমাদের নতুন টপিক কোয়ান্টাম সংখ্যা। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবা, কারণ আজকের এই টপিক থেকে আমাদের অনেক কিছু পরীক্ষা ইনশাল্লাহ আসবে। ওকে, আশা করি সব কিছু শোনা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে টপিকটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কেমিস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আমরা সবাই মুখস্থ করতে চেষ্টা করি, কিন্তু অ্যাকচুয়ালি মুখস্থ করার চেয়েও জিনিসটা যদি একটু বুঝে বুঝে পড়ো তাহলে তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে। বিশেষ করে ফিল করতে পারলেই তোমার কেমিস্ট্রিটা আসলে মনে থাকবে, বা মানে তোমার একটা আনন্দঘন পরিবেশ তৈরি করবে। কিন্তু তুমি যদি মানে একদম মুখস্থ করো, এনবিটিএম পদ্ধতিতে মনে রাখো, তাহলে অ্যাকচুয়ালি তোমার আসলে এই জিনিসগুলোর হচ্ছে একটা বোরিংনেস কাজ করবে। তো পরবর্তীতে সেক্ষেত্রে তোমার আসলে ভালো লাগবে না। তো আজকের টপিকটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো ফার্স্ট অফ অল যদি আমি মুখস্থ করে পড়াই তাহলে তোমার অল্প সময় শেষ হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি একটু জিনিসটা ফিল করো, যাতে সহজে বুঝতে পারো এবং তুমি তোমার অন্য কাউকে সহযোগিতা করতে পারো, এবং তুমি একটু ডিপলি যদি কোনো কিছু কোয়েশ্চেন কঠিন আসে তখন সেক্ষেত্রে তোমার এটা সহজ ভূমিকা পালন করবে, আমি বিশ্বাস করি। তো তাহলে আমরা শুরু করছি আমাদের কোয়ান্টাম সংখ্যা। প্রথমে আমি কয়েকটা কথা বলি। সেটা কোয়ান্টাম শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, কোথাও কোথাও সিঙ্গেল দেওয়া আছে, কোথাও কোথাও ইনভিজিবল, মানে যেটা সহজে দেখা যায় না। তো আমি কোয়ান্টামকে ক্ষুদ্র হিসেবে যদি চিন্তা করি, তো আমরা সবাই জানি যে পরমাণুতে নিউক্লিয়াস কেন্দ্রে থাকে, যেখানে প্রোটন এবং নিউট্রন থাকে, আর বাইরে থাকে ইলেকট্রন। তো একটা পরমাণুর সম্পূর্ণ শেপ বা আকৃতিটা মূলত হচ্ছে তার ইলেকট্রনের উপর নির্ভরশীল। অর্থাৎ ইলেকট্রনটা কিভাবে ঘুরছে, কিভাবে সে একটা কতগুলো কুয়াশা তৈরি করছে, সে বিষয়ের উপর নির্ভরশীল। তো কোয়ান্টাম শব্দের অর্থ যদি আমি বলি ক্ষুদ্র, কোয়ান্টাম নাম্বার তার মানে এগুলোকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে, এটি হচ্ছে আমাদের। আর সংখ্যা দ্বারা যখন প্রকাশ করা হবে তখন আমরা পুরো একটা বিষয় সম্পর্কে ধারণা পাবো। তো তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে কোয়ান্টাম সংখ্যা যে আছে সেটা যদি রুট লেভেলে আমরা যাই, তাহলে আমরা একটু করে ইলেকট্রনগুলো পরমাণুতে কীভাবে থাকে সেটা নিয়ে একটু একটা ভিডিও দেখি, তারপর হচ্ছে আমরা আলোচনাতে যাব। আমি একটা ভিডিও দেখতে চাই, তোমাকে দেখাতে চাই যে এই ভিডিওটা একটু দেখো, তোমরা দেখলে তোমাদের একটা আইডিয়া হবে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ভালোভাবে দেখা যাচ্ছে কিনা, হয়তো দেখা যাচ্ছে। আমি একটু দেখাই তোমাদেরকে। আচ্ছা, নিজ বোর্ডের এই ব্যাপারটা একটু আছে। পরমাণু কি ভালো করে দেখা যাচ্ছে? যদি দেখা না যায় তাহলে আমরা একটু অন্য ভিডিও দেব, সমস্যা নেই। এটা যদি দেখা না যায়, ওকে ফাইন, এটা যদি দেখা না যায় আমরা অন্য ভিডিও দেবো। আমি একটু দেখাতে চাচ্ছি, তার ওয়েট। আচ্ছা, তোমরা তাহলে এখানে একটু জিনিস দেখো যে পরমাণুতে ইলেকট্রনগুলো কুয়াশার মতো চারপাশে ঘূর্ণনত অবস্থায় আছে, এই যে কুয়াশার মতো ঘুরছে। তো কেন্দ্রে যদি আমি এখানে প্লাঙ্কের ধ্রুবকের একটা ব্যাপার কাজ করতেছে, আমরা সেটা হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতির ব্যাপারটাতে যাব না, আমরা মূল আলোচনাতে যাই। তাহলে দেখো এখানে পরমাণুগুলোর যে প্রোটন এবং নিউট্রন ভিতরে আর ইলেকট্রনগুলো বাইরে ঘুরছে কুয়াশার মতো। এখন কোন জায়গায় ঘুরছে সেটা আসলে বোঝা যাচ্ছে না।
তো যখন পরমাণুতে যে শক্তি স্তর চিন্তা করি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইলেকট্রনগুলো একটা কুয়াশা তৈরি করতেছে এবং কুয়াশাগুলো যেই জায়গাতে বেশি সে জায়গায় আমরা অরবিট বলছি। তো এই অরবিটগুলো আসলে কিভাবে তৈরি হয় বা কিভাবে এগুলো আসে, তুমি যদি এই অরবিটগুলো কতগুলো অরবিটালের সমন্বয়ে তৈরি হয়, আর প্রতিটা অরবিটাল তৈরি করতে দুইটি ইলেকট্রন লাগে মিনিমাম। তো আমরা যেটা এসপিডিএফ অরবিটাল বলতাম এসএসসিতে, তাহলে সেটাকে আমরা অরবিটাল বলবো না, এসপিডিএফটা আমরা বলবো যে উপশক্তি স্তর বলবো। আর এই এসপিডিএফটা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিয়ে তৈরি হয় সেগুলোকে অরবিটাল বলবো আমরা। যেমন এস অরবিটাল একটাই আছে এস, কিন্তু পিতে তিনটে অরবিটাল আছে, পি এক্স পি ওয়াই পি জেড, এগুলো নিয়ে আমি কথা বলবো পরে। তো আমি এখানে দেখতেছি 1s, এখানে 2s, একটা কুয়াশা দেখতে পাচ্ছি। তো যখন এই পরমাণু এই যে হচ্ছে পি দেখতে পাচ্ছি, পিতে অর্থাৎ ইলেকট্রনগুলো যখন কুয়াশার মধ্যে ঘুরে তখন তাদের এই শেপটা এরকম হয়। তো দেখো কুয়াশার মধ্যে যখন ঘুরে এরকম শেপ হয়। তো জিনিসটাকে আমি যদি একটু সহজ করে বলি তাহলে বিষয়টা এরকম বলতে পারি। দেখো আমার এই কলমটা এখানে আছে, তো কলমটা মনে করো যদি একটা ইলেকট্রন চিন্তা করো, দেখো এই ইলেকট্রনটা ঘুরতেছে, তোমার কাছে কিসের মতো মনে হচ্ছে? দেখো কুয়াশার মতো মনে হচ্ছে, অর্থাৎ ইলেকট্রনের ঘূর্ণনের কারণে এই কুয়াশাগুলো তৈরি হয়। সেই ব্যাপারটা বুঝো কিনা আগে তোমাকে সেটা জানতে হবে, তাহলে আমরা বিষয়গুলো বুঝতে পারবো, সহজে বুঝতে পারবো। তো তাহলে আমি যদি একটু এই যে ইলেকট্রনগুলো কুয়াশার মতো কিভাবে থাকে সেটা যদি একটু বুঝো, তাহলে আমার পরবর্তী অংশগুলো বুঝাতে আমার জন্য সুবিধা হবে। দেখো ইলেকট্রনগুলো কুয়াশার মতো যে কিভাবে ঘূর্ণনরত অবস্থায় থাকে, যে শেপ বা আকৃতি তৈরি করছে। এই যে ইলেকট্রনগুলো কুয়াশার মতো ঘূর্ণনরত, যে এটা হচ্ছে এটা হচ্ছে এস অরবিটাল, সেটা যখন শক্তি শোষণ করে তখন সে শক্তি শোষণ করে তার শেপটা চেঞ্জ হয়ে যায়, আবার শক্তি বিকিরণ করলে সে আবার আগের মতো হয়ে যায়। অ্যাকচুয়ালি এই যে শক্তি শোষণ এবং বিকিরণের ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে তার স্ট্রাকচারটা, বলতে কি তার শেপটা, অর্থাৎ ঘূর্ণনের যে অক্ষগুলো সেগুলো চেঞ্জ হয়ে যায়। তো এইগুলো যদি বুঝো তাহলে ইলেকট্রন যে লোয়ার শেল থেকে হায়ার শেলে যায়, হায়ার শেল থেকে যদি লোয়ার শেলে যায়, এই ব্যাপারগুলো খুব সহজে রপ্ত করা যায়। তো আমরা বিষয়টাকে যদি একটু দেখি, তাহলে আমি যদি কোয়ান্টাম সংখ্যাটা ব্যাখ্যা করি তাহলে তুমি একটু খেয়াল করো। আমি তার আগে তোমাদেরকে কয়েকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা সবাই যে কোনো নাম্বার শুনতে বা জানতে অভ্যস্ত আমরা সবাই। তো যেমন মনে করো 1 হচ্ছে আল্লাহর সংখ্যা, 2 হচ্ছে বন্ধুর সংখ্যা, 3 মিলে ঝগড়া হয়, আর 420 কাকে বলে? যে সিটিং বাটপার বদমাইশ, এগুলোকে 420, অর্থাৎ যারা খুব খারাপ তাদেরকে আমরা 420 বলি। তো এই যে একটা নাম্বার যখন আমি বললাম তখন সাথে সাথে তুমি একটা বাস্তবতা কল্পনা করলা যে তার চরিত্র, যেমন একটা লোক এখান থেকে হেঁটে যাচ্ছে, তুমি বললা যে লোকটা আস্তে 2 নাম্বার। তো 2 নাম্বার বলার সাথে সাথে ওই লোক সম্পর্কে তোমার একটা ভালো ধারণা বা খারাপ ধারণা তৈরি হবে, যে ওই লোকটার তার চারিত্রিক বৈশিষ্ট্যটা তুমি জেনে যাওয়া। তদ্রূপভাবে এই নাম্বারগুলো দিয়ে আমরা যদি কোনো একটা নাম্বার বা সামথিং কিছু একটা লিখি, তাহলে এই পরমাণুতে ইলেকট্রনটা কোন স্তরে আছে, কোন উপস্তরে আছে, কোন ত্রিমাত্রিক বিন্যাসে আছে, এবং ইলেকট্রনটা কি ঘড়ি কাটার দিকে ঘুরে না ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে, এই 4টা জিনিস আমরা খুব সহজে কি করে ফেলতে পারবো, বুঝে যেতে পারবো একটা পরমাণুতে। তো তাহলে এই ব্যাপারগুলো যদি বুঝতে হয় তাহলে আমরা প্রাথমিকভাবে ইলেকট্রনের ব্যাপারটা বুঝতে হবে। তাহলে ইলেকট্রন কীভাবে হয়? প্রথম ইলেকট্রন একটা ঘড়ি কাটার দিয়ে ঘুরে, আর একটা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে কুয়াশা তৈরি করে। তো এই যে ঘড়ি কাটার দিকের যে ব্যাপারটা সেটা হচ্ছে ঘূর্ণনক্ষ, আর এই কুয়াশাগুলো ঘুরে ঘুরে তখন কি তৈরি করে? তার একটা স্ট্রাকচার বা অরবিটাল তৈরি করে। এই কতগুলো অরবিটাল মিলে উপশক্তি স্তর তৈরি হয়, আর উপশক্তি স্তর মিলে শক্তি স্তর তৈরি হয়। তো সেটা যদি আমরা মনে করো স্ক্যান্ডিয়ামের যদি একটা ইলেকট্রন আমি চিন্তা করি বা পরমাণু চিন্তা করি, তাহলে আমার স্ট্রাকচারটা কেমন হবে সেটা যদি একটু দেখো, যে স্ক্যান্ডিয়ামের ব্যাপারটা যদি একটু দেখো, যে আমি স্ক্যান্ডিয়ামের কথা যদি আমি একটু চিন্তা করি তাহলে সেটা যদি তোমাকে একটু দেখাই। দেখো প্রথমে কি করতেছে একটু দেখো, মনোযোগ দিয়ে দেখো। প্রথমে 1s, দেখো প্রথমে 1s আসতেছে, এই যে 1s, এই যে এই কুয়াশাটা তৈরি হচ্ছে, কুয়াশা এটা কিন্তু কুয়াশা, ইলেকট্রনের কুয়াশা, দুইটি ইলেকট্রনের মিলে এটা তৈরি করে। যে 1s এটা আসলো, আমি একটু বেসিকটা বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। এরপর হচ্ছে 2s, এটা হচ্ছে 2s, তারপর হচ্ছে 2px আসবে, 2py 2pz। দেখো 2px আসলো, আসলো মানে কি বাইরে থেকে এটা আসে না, এটা হচ্ছে মানে তুমি বুঝার জন্য আমি এখানে বাইরে থেকে জাস্ট 3D আকারে দেখানো হচ্ছে। ইট ডাজন্ট মিন দ্যাট ইলেকট্রনগুলো বাইরে থেকে এখানে আসে, না এটা এরকম না। বিষয়টা মানে তুমি বুঝার জন্য যে ইলেকট্রনের কুয়াশাগুলো কিভাবে তৈরি হয় সেই কারণে মূলত এই স্ট্রাকচার, যাতে একসাথে যদি দেখাই তাহলে বুঝবা না, এই কারণে তোমাকে আলাদা আলাদা করে দেখানো হচ্ছে। তাহলে 3pz 2pz আসলো, তারপরে দেখো 3s, তারপরে দেখো 3s, 3s, তারপর হচ্ছে 3p6, 3d আসবে, 3s না, হ্যাঁ ঠিক আছে, 3px আসলো, তারপর 3py, তারপর 3pz। একটু ভালো করে দেখো, ভিজুয়ালাইজেশন করো। দেখো 3py আসবে, 3py আসবে, তারপর হচ্ছে 3pz আসবে, ভালো করে দেখো। এরপর হচ্ছে 3pz, রাইট। জাস্ট স্ট্রাকচারটা একটু বুঝি যে কুয়াশাগুলো কিভাবে থাকে। তো তারপরে এরপরে দেখবা যে 4s আসতেছে, অনেক বড়, তার মানে কি গোল ঠিক আছে কিন্তু আকারটা অনেক বড় যেহেতু চতুর্থ শক্তি স্তর। তারপর হচ্ছে এরপরে আসবে 3dz স্কোয়ার, মানে 3d গুলো আসবে, ডি এর গুলো, যে ইলেকট্রনগুলো কুয়াশাগুলো এরকম করে ঘুরে,
3d z স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে 3d x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে ডাবল ডাম্বেল। তারপর হচ্ছে এরপরে দেখো এসপিডিএফ এর যে ব্যাপারগুলো, এরপর হচ্ছে ডিএক্স ওয়াই, এক্স আর ওয়াই অক্ষ বরাবর যে কুয়াশাগুলো, সেই কুয়াশাগুলো এখানে আসলো। দেখো ভালো করে দেখো। এরপর হচ্ছে 3d x z। ওকে ফাইন। তো তাহলে এখান থেকে আমি একটু দেখাই, আশা করি বুঝতে পেরেছো। এখানে ওয়াই জেড আসবে, ফাইন। তাহলে এখানে একটা পরমাণুতে ইলেকট্রনের কুয়াশাগুলো কিভাবে থাকে তুমি বুঝতে পারলে। এখন যদি এটাকে আমি তোমার বইয়ের মতো করে যদি বুঝাতে চাই, তাহলে আমি এখানে 3p z পর্যন্ত আমি নিলাম। এই যে 3p z পর্যন্ত আমি নিলাম, নেওয়ার পরে হ্যাঁ 3p z আসলো। ওকে ফাইন। দেন আমি কি করব, আমি কি করলাম যে এটাকে একটু ছবি তুলে আমি আমার ইয়াতে স্লাইডে নিয়ে যাই, যাতে করে তুমি বুঝতে পারো। যে আমি একটু বেসিক থেকে শুরু করি, এখানে লিখি বেসিকটা একটু ভালো করে খেয়াল করো, বেসিক। তো দেন এখানে আমি যদি দেখাই, এই জায়গাতে আমি যদি একটু দেখো, ভালো করে খেয়াল করো, ফাইন। এখন তুমি একটু দেখো, এই জায়গাতে আমি একটু আঁকবো, তুমি বুঝবা। দেখো প্রথমে 1s ছিল, একদম প্রথমে 1s, এই যে 1s ছিল। তারপর দেন 2s হলো, যে 2s। তারপর দেখো 2s এর পরে 2px, এই যে 2px অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, আর একটা z অক্ষ বরাবর, তিনটে আছে। আচ্ছা, এরপরে তুমি দেখো 3s আসলো। এখন তুমি একটু চিন্তা করো, মানে সহজ করে চিন্তা করো, যে 1sটা আমি লিখলাম এই পাশে, 1s একাই 100, 1s একাই 100 কেন? কারণ 1s এ একটা মাত্র শক্তি স্তর, এখানে একটা অরবিটাল মিলে একটা শক্তি স্তর তৈরি করে। সো এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আমি যখনই ক্লাস নিই, মানে একটা অ্যাম্বুলেন্স যাবেই এখান দিয়ে, মানে এটা খুবই কমন, আসলে কিছু করার নাই। এটা কেউ সরি। তো তাহলে এবার আসো, এই যে 1s, দেন এখানে হচ্ছে 2s আসবে, যে 2s একটু ভালো করে খেয়াল করো, যে 2s 2p। এখন তুমি একটু খেয়াল করো যে এই জায়গাতে এই 2s ইসোকে, কিন্তু 2px হলো, 2py হলো, 2pz হলো। তো তাহলে এখানে তুমি একটু কল্পনা করো যে এই এসটা যখন তৈরি হলো, তার মানে দুইটি ইলেকট্রন লেগেছে, একটা ঘড়ি কাঁটার দিকে ঘুরেছে, একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরেছে। আবার ঠিক 2px 2py 2pz, এটা তিনটা স্ট্রাকচার তৈরি করছে পিটা। তো তাহলে তুমি যদি একটু চিন্তা করো যে এখানে দুইটি ইলেকট্রনের সমন্বয়ে তৈরি হলো এসটা, 2pxটা 2pyটা, দুইটি ইলেকট্রনের সমন্বয়ে তৈরি হয়েছে। একটা ইলেকট্রন ঘড়ি কাঁটার দিকে ঘুরেছে, আর একটা ইলেকট্রন ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরেছে। একটু ভালো করে খেয়াল করো, একটা ঘড়ি কাঁটার দিকে ঘুরেছে, আর একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরেছে। তো ঘুরার পর যে ঘটনাটা ঘটবে, যে এখানে এই ইলেকট্রনের ঘূর্ণনক্ষের ব্যাপারটা চলে আসলো, দেন অরবিটাল তৈরি হলো। এই যে কুয়াশাটা অরবিটাল, এই অরবিটাল মিলে উপশক্তি স্তর তৈরি হলো, উপশক্তি স্তর মিলে শক্তি স্তর তৈরি হলো। তাহলে তুমি একটু খেয়াল করো, চারটা জিনিস এখানে জড়িত। একটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনক্ষ, দুই নম্বর হচ্ছে এই ঘূর্ণনক্ষগুলো মিলে কুয়াশা তৈরি করলো, অরবিটাল তৈরি করলো, দুইটা নিয়ে। এই অরবিটাল কতগুলো মিলে কি উপশক্তি স্তর তৈরি করলো, আর উপশক্তি স্তর দুইটা মিলে কি তৈরি করলো, শক্তি স্তর তৈরি করলো। ঠিক সেম ভাবে যদি আমি থ্রাইসেস বলি, অর্থাৎ 3s 3p দেন 3d, তাহলে 3pতে তিনটা আর 3dতে পাঁচটা ইলেকট্রন, মানে পাঁচটা অরবিটাল থাকবে। তো তাহলে এই তিনটা মিলে কিন্তু শক্তি স্তরটা তৈরি হলো। তো তাহলে আমরা এই ইলেকট্রনের ঘনত্ব যেখানে সবচেয়ে বেশি, তাহলে 1s একাই 100, এই 1sটা একাই 100, এটা একাই 100, ফাইন একাই। কিন্তু দেখো এই স্তরটা তৈরি হয়েছে কয়টা দিয়ে বলো, 2s দিয়ে তৈরি হয়েছে, 2px 2py 2pz দিয়ে তৈরি হয়েছে। তাহলে এই পিটাকে আমরা অরবিটাল না বলে কোয়ান্টাম সংখ্যা হিসেবে আমরা উপশক্তি স্তর বলবো। বাট px py pz যে তিনটা অক্ষ বরাবর কুয়াশা তৈরি হয়েছে, সেগুলোকে আমরা কি বলবো বলতো, অরবিটাল বলবো। তো তাহলে এই চারটা জিনিসের ব্যাপার চলে আসে, কি কি বলতো, যে প্রথম হচ্ছে ঘূর্ণনক্ষ, তারপর হচ্ছে কি বলতো, তারপর হচ্ছে অরবিটাল, তারপর হচ্ছে উপশক্তি স্তর, আর তারপর হচ্ছে এখানে শক্তি স্তর। তাহলে চারটা জিনিস চলে আসছে। এই চারটা জিনিসকে প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয়, তাকে আমরা বলি কোয়ান্টাম সংখ্যা। তো তাহলে আমি যদি একটু সংজ্ঞাটা দিই, সংজ্ঞার মধ্যে কিন্তু কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার চলে আসতেছে। তাহলে পরমাণু ইলেকট্রনটা কুয়াশার মতো ঘুরে ঘড়ি কাঁটার দিকে বা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাহলে ঘূর্ণনক্ষ, তারপর হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস, আর ত্রিমাত্রিক বিন্যাসের পরপর আসতেছে কি বলতো, উপশক্তি স্তর, তারপর আসতেছে তোমার শক্তি স্তর। এই চারটা বিষয় আসে। তার মানে শক্তি স্তর, উপশক্তি স্তর, ত্রিমাত্রিক বিন্যাস এবং ঘূর্ণনক্ষ, এই চারটা জিনিসকে প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয়, তাকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলি। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে আমি অনেক কিছু বুঝে যাব। কিছুক্ষণ আগে আমি তোমাকে বললাম যে সংখ্যা দিয়ে আমি অনেক কিছু বুঝবি, বাট সংখ্যাটা হচ্ছে আমার যে এখানে মানে যে কোয়ান্টাম সংখ্যার সংখ্যা, আর এটার একটা প্রতীক আছে। প্রতীকগুলো কি বলতো, যে পি এক্স পি ওয়াই পি জেড, আর বাস্তবতা হচ্ছে কুয়াশাটা।
তাহলে তিনটা জিনিস আমাকে বুঝতে হচ্ছে। একটা হচ্ছে তার সংখ্যা দিয়ে কি বোঝায়, 2 নাম্বারটা হচ্ছে কুয়াশার ব্যাপারটা, যে কুয়াশারটা স্ট্রাকচারটা কেমন, তারপর 3 নাম্বার ব্যাপারটা হচ্ছে এটা একটা শক্তি স্তর তৈরি করতেছে, এবার বাস্তবতা তৈরি করতেছে, বাস্তবতা ত্রিমাত্রিক বিন্যাসটা কিভাবে, এবং সেগুলোকে এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হয়। তো বিষয়টা বোঝার জন্য তুমি যদি আজকে একদম নতুন হও, তাহলে তোমাকে যদি আমি একটু সহজ উদাহরণ দিই, যেমন আমরা যখন কোনো দোকানে যাই, ওই দোকানে বিশেষ করে কাপড় কিনতে গেলে তখন কি হয় জানো, তখন ওখানকার যে যারা জব করে তারা, তুমি যখন জিজ্ঞেস করো আফা এই জিনিসটার দাম কত, তো তখন ওই দোকানদার যে আফাটা থাকবে, ওই মহিলাটা, সে কি করে একটু দেখে, মানে কাপড়ের পিছনে কতগুলো সাংকেতিক চিহ্ন দেওয়া থাকে, তো তখন দেখে বলে যে আফা এটা তো 500 টাকা। তো এখন এই 500 টাকা যে বলতেছে, সে দোকানদার কিন্তু কেনা দামটা এখানে লিখে রাখছে। তো এখন ওই দোকানে চাকরি না করলে তুমি কি বুঝবা যে তো এটার দাম কত? ওই দোকানদার একটা কোড সেট করে রাখছে, যে কোডের জন্য তুমি বুঝতে পারতেছো। তো তদ্রূপ ভাবে এখানে কোনটার জন্য কি বুঝায় সেটা যদি তুমি না জানো, তাহলে তো তোমার কাছে পুরো জিনিসটা ধোঁয়া বা কুয়াশার মতো। যেমন মনে করো আমার নাম জাহিদ, তো এখন আমি যদি তোমাকে বলি যে এই যে জাহিদ স্যারকে চিনো, তখন আমাকে যদি না চিনো, আমার সাথে যদি তুমি ছবি না মিলাও, তাহলে জাহিদ স্যার কথাটা তোমার জন্য তো বাতাস। জাহিদ স্যার কোন জাহিদ স্যার, আমি তো চিনি না। তো তাহলে এই যে জাহিদ স্যার বললাম, এটা তো বাতাস, তো বাতাসের সাথে বাস্তবতা আছে। আমাকে তুমি চিনতেছো, তো আমাকে চিনলে তো আমার ফিজিক্যাল স্ট্রাকচার তোমার জানার কথা, হ্যাঁ ওই যে ছাদটা এরকম এরকম, এই চশমা চশমা পরে এরকম এরকম অবস্থা সিচুয়েশন। তো তাহলে এই যে আমার নামের সাথে আমার যে ফিজিক্যাল অস্তিত্ব আছে, সেই বিষয়টা বুঝার জন্য তোমাকে ফিল করতে হবে, মুখস্থ না। মানে এই যে কুয়াশাগুলো তৈরি হচ্ছে, সেটার যে একটা বাস্তবতা আছে, সেই বাস্তবতার সাথে নাম্বারের সাথে তোমাকে সম্পর্ক করতে হবে। চোখ বন্ধ করে তুমি বলতে পারো এই জাহিদ স্যার, ও আচ্ছা হ্যাঁ জাহিদ স্যার, হ্যাঁ চিনছি, একটু হালকা ফর্সা করে যে চশমা চশমা পরে, হ্যাঁ ওনাকে চিনি, হ্যাঁ ওনার এইরকম একটা স্ট্রাকচার। তো তাহলে নাম বলার সাথে সাথে তুমি আমাকে চিনতেছো এবং আমার ফিজিক্যাল স্ট্রাকচার জানতেছো। এটা না জানলে, যেমন মানে এটা যেমন তোমার কাছে একটা বাস্তবতা, তদ্রুপভাবে কোয়ান্টাম সংখ্যাগুলো যখন সংখ্যা বলবো, সাথে সাথে তোমাকে ফিল করতে হবে যে হ্যাঁ এটা একটা কুয়াশার মতো হয়, এস অরবিটাল এরকম গোল হয়, তার পিঠে এরকম হয়, এটার জন্য এস এর জন্য এল এর মান 0, এই যে ব্যাপারগুলো তোমাকে জানতে হবে। তাহলে তিনটা জিনিস প্যারালালি আমরা শিখবো। একটা হচ্ছে এই যে নাম্বার, তারপর হচ্ছে প্রতীক, এগুলো কি প্রতীক দিয়ে চিহ্নিত করা হয়, আর 3 নাম্বার হচ্ছে বাস্তবতাটা, মানে এটা দেখতে কেমন হয়, এই নাম্বারের জন্য বিষয়টা কেমন হয় সেটা। তো তাহলে আমরা 4টা জিনিস পেলাম। কি কি পেলাম বলো তো? আমরা 4টা জিনিস হচ্ছে, প্রথম পেলাম শক্তি স্তর, উপশক্তি স্তর, ত্রিমাত্রিক বিন্যাস এবং স্পিন বা ঘূর্ণলক্ষ্য, এটাই। তো তাহলে আমরা সহজে বলতে পারি, তাহলে আসো আমরা কোয়ান্টাম সংখ্যাটা আমরা সংজ্ঞাটা দেব। তো আমি বেসিকটা তো আলোচনা করলাম যে কোয়ান্টাম সংখ্যার সেটা। তো এখন যদি সংজ্ঞা দিয়ে আমি সংজ্ঞা দিতে চাই, এই এস অরবিটাল, এটা পি অরবিটাল, পি এক্স পি ওয়াই, এটা ডিতে, এটা কমপ্লেক্স, এটা নিচেরটা কমপ্লেক্স, এটা হচ্ছে এফ অরবিটাল। তো এই স্ট্রাকচারগুলো মিলে তোমার কি তৈরি হচ্ছে, এই যে এস পি ডি এফ। তো তাহলে এটা একটা মিলে হচ্ছে অরবিটাল, এবং এটাকে উপশক্তি স্তর বলা যাবে। আর এটা একটা অরবিটাল, 3টা অরবিটাল মিলে একটা উপশক্তি স্তর তৈরি হয়। আর এটা 5টা অরবিটাল, 1টা 2টা 3টা 4টা 5টা, এটা মিলে একটা উপশক্তি স্তর ডি তৈরি হয়। আর এখানে 7টা অরবিটাল আছে, এই কুয়াশাগুলো সবগুলো মিলে এফ তৈরি হয়। এটা একটু বেসিক জানতে হবে। তো তাহলে কোয়ান্টাম সংখ্যাটা আমরা দিই খুব সহজে, যে সহজ করে, যে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে যে সংখ্যার সাহায্যে পরমাণুর ইলেকট্রনের শক্তি স্তর, উপশক্তি স্তর এবং ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং নির্দিষ্ট কি ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি ব্যাখ্যা করা যায়, তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে কোয়ান্টাম সংখ্যা কয়টা জিনিসের সাথে জড়িত? 4টা জিনিসের সাথে। কি কি বলতো? শক্তি স্তর, উপশক্তি স্তর, ত্রিমাত্রিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণলক্ষ্য। এই জিনিসগুলো যে সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয়, তাকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তো তাহলে যারা একটু দুর্বল, তারা খুব সহজে সংখ্যাটা দিতে পারবা এরকম, যে পরমাণুতে ইলেকট্রন সমূহের অবস্থান প্রকাশ করার জন্য কতগুলো সংখ্যা ব্যবহার করা হয়, তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। যারা একদমই মনে থাকে না, বা যাদের একদমই জানে, তারা এই সংখ্যাটা ব্যবহার করতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ, তুমি ব্যবহার করতে পারো। বাট এটা হচ্ছে স্মার্ট সংখ্যা, এটা তুমি মনে রাখবা। তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম যে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার বলো? 4 প্রকার। এই 4 প্রকার কি কি দেখো। তাহলে প্রথম হচ্ছে, এখানে দেখো, আমি যদি একটু করে এখানে লিখি, ধরো এই যে এখানে দেখো, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে এজিমুথাল বলা হয়, এজিমুথাল বা বাংলাতেও লিখতে পারো এজিমুথাল। এই যে এজিমুথাল মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটুকু মনে রাখবা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এজিমুথাল। তারপর হচ্ছে চুম্বক। এখন দেখো, এই যে ত্রিমাত্রিক বিন্যাসকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কেন বলা হচ্ছে, সেটাও একটু জানা দরকার। যে ত্রিমাত্রিক বিন্যাস, যেটাকে অরবিটাল বলছি, তো এটাতে মানে এটাই মূলত হচ্ছে অরবিটাল। আর এটা হচ্ছে স্পিনিং বা ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার, বা ইলেকট্রন কোন দিকে ঘুরবে, ঘড়ি কাঁটার দিকে ঘুরবে না ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে, সেটা প্রকাশ করার জন্য স্পিন কোয়ান্টাম নাম্বার দ্বারা চিহ্নিত করা হয়।
তো তাহলে আমরা খুব সহজেই আমরা বুঝতে পারবো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায়। প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে শক্তি স্তর বোঝায়। তাহলে শক্তি স্তরগুলো কি নিয়ে তৈরি হয়? সহকারী কোয়ান্টাম সংখ্যা এসপিডিএফ দিয়ে। তারপর তৈরি হয় চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস, এটাকে আমরা ত্রিমাত্রিক বিন্যাস বলি। তাহলে আমি এটাকে যদি একটু শর্ট করি তাহলে বিষয়টাকে এরকম লিখতে পারি, এটা হচ্ছে শক্তি স্তর, এটা শক্তি স্তর। তারপরে দেখো এটা হচ্ছে উপশক্তি স্তর, এই যে উপশক্তি স্তর। তো এটা মানে হচ্ছে এস পি ডি এফ, এগুলো দ্বারা প্রকাশ করা হবে। দেন এটা ত্রিমাত্রিক বিন্যাস, দেখো ত্রিমাত্রিক বিন্যাস, এই যে ত্রিমাত্রিক বিন্যাস, ত্রিমাত্রিক বিন্যাস। সো কনসেপ্ট হচ্ছে এটা। এখন প্রশ্ন হচ্ছে কেন এটাকে ত্রিমাত্রিক বিন্যাস বলা হয়? দিস ইজ ইউর পয়েন্ট, এটা কেন বলা হয়? আর স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ঘূর্ণন, তার মানে ইলেকট্রনের ঘূর্ণন অক্ষ প্রকাশ করবে, যে ইলেকট্রনের ঘূর্ণন অক্ষ প্রকাশ করবে, ইলেকট্রনের ঘূর্ণন অক্ষ প্রকাশ করবে, ঘূর্ণন অক্ষ প্রকাশ করবে, এটা হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো তাহলে আমরা খুব সহজে বলতে পারি, কি বলতে পারি বলো তো, যে এই কোয়ান্টাম সংখ্যা চারটা সংখ্যাটা মানে চারটা কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ চারটা, যেটা আমি জানলাম। এখন আমার একটা জিনিস জানতে হবে, ত্রিমাত্রিক বিন্যাসটা কেন হলো। তুমি একটা জিনিস খেয়াল করো, তোমরা হয়তো জানো কিনা জানি না, যে পরমাণুতে ইলেকট্রন যখন ঘূর্ণনত অবস্থায় থাকে, তো ইলেকট্রন যখন ঘুরে তখন ঘূর্ণনের কারণে চৌম্বকত্বের উদ্ভব হয়, আর চুম্বকত্বের কারণে একটা শক্তি তৈরি হয়, শক্তির কারণে একটা শেপ বা আকৃতি তৈরি হয়। তাহলে এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাথে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাথে ইলেকট্রন যে ঘুরে চুম্বকত্ব তৈরি হয়, আর চুম্বকত্বের কারণে একটা এনার্জি তৈরি হয়, ওই এনার্জির কারণে শেপ বা আকৃতি তৈরি হয়। এই কারণে ত্রিমাত্রিক বিন্যাসকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলা হয়। মাথায় ঢুকছে কিনা একটু জানাইও, মাথায় ঢুকছে কিনা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাইও। জাস্ট কনসেপ্টটা মাথায় রাখবা, একটু বিষয়টা বুঝবা। এবার আমরা সংজ্ঞাতে যাব, এগুলোর কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাতে যাব। আসো সংজ্ঞাগুলো দিচ্ছি একটা। প্রথম হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তার মানে শক্তি স্তর। সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তর। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ত্রিমাত্রিক বিন্যাস। আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা বলি ঘূর্ণন অক্ষ প্রকাশ করবে। ইলেকট্রন কি প্রতিটা অরবিটালে, এখানে আমি যদি আরেকটু বলি, প্রতিটি অরবিটালে ইলেকট্রনের ঘূর্ণন অক্ষ প্রকাশ করে। প্রতিটি অরবিটালে, এই যে প্রতিটি অরবিটালে, এটাও লিখতে পারি, প্রতিটি অরবিটালে ইলেকট্রনের ঘূর্ণন অক্ষ প্রকাশ করবে, যে ইলেকট্রনের ঘূর্ণন অক্ষ প্রকাশ করবে। যদি আমি আরেকটু ক্লিয়ার করে বলি, এবার আসলে আমরা একটা একটা করে সংজ্ঞা দেবো। তাহলে পরমাণু তো ইলেকট্রন সমূহ, দেখো নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণনত অবস্থায় থাকে, বৃত্তাকার কক্ষপথে থাকে। আর এই বৃত্তাকার কক্ষপথে থাকতে গেলে তখন এই কতগুলো শক্তি স্তর, এগুলোকে শক্তি স্তর বলে। এই শক্তি স্তরগুলোকে যে সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে, যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। যাকে কি দ্বারা করা হয়? একে এন দ্বারা প্রকাশ করা হয়। দেখো একে এন দ্বারা প্রকাশ করা হয়, একে এন দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়। যদি একে এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে দেখো এই এন এর মান যদি 1 হয়, যে এন এর মান যদি 1 হয় তখন এটাকে আমরা কে শেল বলি। এন এর মান যদি 2 হয় তখন আমরা কে এল বলি। এন এর মান যদি 3 হয় তখন কে এল এম বলি। এন এর মান যদি 4 হয় তখন সেটাকে কে এল এম এন এন বলি। এন এর মান যদি, দেখো এই এন এর মান যদি 5 হয় সেটাকে আমরা কে এল এম এন ও বলি। এন এর মান যদি, দেখো এই এন এর মান যদি 6 হয় পি বলি, আর এন এর মান যদি 7 হয় কিউ বলি। তো তাহলে এই যে কে এল এম এন যে নামগুলো দেওয়া হয়েছে, এগুলো কেন দেওয়া হয়েছে হয়তো তোমরা অনেকে চিন্তা করবা। এটা অনেকগুলো বই ঘাটাঘাটি করার পর একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে যে এটা আসলে এক্স রে রশ্মি যখন আবিষ্কার হয়েছে তখন এই সেলগুলো, অর্থাৎ তখন মনে করা হয়েছে যে নিউক্লিয়াসের কাছাকাছি যে স্তর আছে তারও ভিতরে কিছু স্তর থাকতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা করা হয়েছে। তো এরকম একটা চিন্তা ভাবনা করার কারণে মাঝখান থেকে, মানে আগে এবং পিছে খালি জায়গা রেখে মাঝখান থেকে বিজ্ঞানীরা তিনি এই ইয়াটা মানে কেএলএম এর নামকরণ করেন। তাহলে এটা হচ্ছে একটা ধারণা থেকে তখন আসছে, প্রচলিত হয়ে গেছে এখন, এই কারণে কেএলএমএন বলা হয়। তুমি চাইলে এটাকে এবিসি দিলেও কোনো অসুবিধা নেই, বাট তোমাকে বুঝতে হবে যে এন এর মান যদি 1 হয় প্রথম শক্তি স্তর, তার মানে কে এল 2, এটা যদি তুমি সিএল বাই তুমি যে কোনো সংখ্যা দিলেই হবে, তবে প্রচলিত হচ্ছে কেএলএমএন, দ্যাটস ইট। সো এই এন এর মান, এই মানগুলো যে লিখলাম 1 2 3 4 5 6 7, এটাই হচ্ছে আমার মূলত কি বলতো শক্তি স্তর, যে কে এই 1 2 3 4 5 6 7, এটাই হচ্ছে আমার মূলত কি বলতো, এটাই হচ্ছে আমার শক্তি স্তর, এটাই কোয়ান্টাম নাম্বার। এইটাকে প্রধান কোয়ান্টাম নাম্বার বলা যায়। 1 2 3 4 এগুলা কোয়ান্টাম নাম্বার, শক্তি স্তর বোঝাচ্ছে, মানে স্তর কতটা সেটা বোঝাচ্ছে। এবার আসো আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যাতে যাব। এখন দেখো এই শক্তি স্তরগুলো কতগুলো উপশক্তি স্তর মিলে তৈরি হয়। এই উপশক্তি স্তরকে বোঝানোর জন্য
যে সংখ্যা প্রকাশ করা হয় তাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো তাহলে দেখো যে পরমাণুতে কোনো ইলেকট্রনের প্রধান শক্তি স্তর বোঝানোর জন্য, দেখো প্রধান শক্তি স্তর বোঝানোর জন্য, প্রধান শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর থাকে, যে কোন উপশক্তি স্তরে থাকে তা প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। একে এল দ্বারা প্রকাশ করা হয়, একে অবশ্যই স্মলার এল দ্বারা প্রকাশ করা হয়, মনে রাখবে স্মলার এল দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়, এখানে করা হয় লিখবে, একে স্মলার এল দ্বারা প্রকাশ করা হয়। আর এই এল এর মানটা তুমি একটু মনে রাখবা, এইটার তোমাকে মুখস্থ রাখতে হবে। এই এল এর মান যদি 0 হয় তাহলে সেটাকে আমরা এস বলি, তাহলে 0টা হচ্ছে কোয়ান্টাম নাম্বার আর এসটা হচ্ছে প্রতীক। আর বাস্তবতা কেমন, যে একটা কুয়াশার মতো তৈরি হয়, এই যে কুয়াশা কল্পনা করা, এটাই হচ্ছে তোমার বাস্তবতা, ফিল করা। তাহলে এল এর মান যদি 1 হয় তখন সেটাকে আমরা পি বলি, আর এল এর মান যদি আমরা 2 হয় তখন সেটাকে আমরা ডি বলি, এল এর মান যদি 3 হয় তখন সেটা হচ্ছে এফ। অর্থাৎ কোনটা দ্বারা কি বুঝে এটা তোমাকে মুখস্থ রাখতে হবে প্রাথমিকভাবে। কেন? কারণ এটা না দিলে তো তুমি বুঝবা না যে আসলে কোয়ান্টাম সংখ্যাটা কি, বাস্তবতাটা বুঝবা না। এই কারণে তোমাকে এই নাম্বারগুলো মনে রাখতে হবে। তো তাহলে এল এর মান যদি 0 হয় এস, এল এর মান যদি 1 হয়, এইগুলো কোয়ান্টাম নাম্বার, এগুলো হচ্ছে প্রতীক। আর বাস্তবতা হচ্ছে কিছুক্ষণ আগে যে কুয়াশাগুলো দেখলাম ওগুলো হচ্ছে বাস্তবতা, মনে রাখবা। তো তাহলে এবার আমি খুব সহজে বলতে পারি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যে এল এর মান, যে এল এর মান এন এর উপর নির্ভরশীল, এল এর মান এন এর উপর নির্ভরশীল, এন এর উপর নির্ভরশীল, একটু মাথায় রাখো নির্ভরশীল, এল এর মান এন এর উপর নির্ভরশীল। তাহলে দেখো এল এর মান কার উপর নির্ভরশীল, এন এর উপর নির্ভরশীল। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এল এর মান এন এর উপর নির্ভরশীল। তাহলে এই এল এর মান, এই এল এর মান শূন্য থেকে, যে শূন্য থেকে n মাইনাস 1 পর্যন্ত হতে পারে, পর্যন্ত হতে পারে, যে হতে পারে। দেখো এই এল এর মান 0 থেকে 1 পর্যন্ত হতে পারে। তো তাহলে আমরা এখন দেখবো যে কিভাবে হয় জিনিসটা। দেখো এই এন এর মান এবং এল এর মানটা আমরা চিন্তা করব। তাহলে দেখো এন এর মান যদি 1 হয় তাহলে প্রধান শক্তি স্তর, তাহলে শুধুমাত্র 0 হবে। তো তার মানে এই যে এল এর মান, তার মানে 1 এসই সম্ভব। তো তার মানে আমরা সবাই জানি যে প্রধান শক্তি স্তরে একটি মাত্র উপশক্তি, মানে একটিই থাকে, 1 এসই থাকে, আর থাকে না। 1 এস একাই 100। তো এবার যদি এন এর মান যদি 2 হয়, দেখো এই এন এর মান যদি 2 হয় তাহলে এল এর মান 0 এবং 1 হতে পারবে। তো তাহলে এল এর মান যদি 0 1 হয় তো তাহলে এখানে টুয়াইস এস আসবে, এখানে 2p আসবে। তো তাহলে এই এল এর মান যদি, এই এন এর মান এল এর মান, তাহলে দেখো এখানে এই এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান কত হবে, এল এর মান হবে 0 1 2। তো তার মানে 3s, তার মানে 3p দেন 3d হতে পারবে, 3d হতে পারবে। তো এন এর মান যদি 4 হয়, যদি এন এর মান 4 হয় তাহলে এল এর মান কত হবে, যে এন এর মান 4 হলে এল এর মান 0 1 2 3 পর্যন্ত হতে পারবে। তাহলে এখানে একটা জাস্ট একটা বেসিক স্টুডেন্টদের প্রবলেম হয়, সেটা তোমাদেরকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো। দেখো এল এর মান 0 থেকে n - 1 পর্যন্ত হয়। তো তার মানে অনেকে কি করে, এল এর মান n-1 পর্যন্ত হতে পারে, তার মানে n-1 পর্যন্ত হতে পারে, মানে হচ্ছে এল এর, তোমার অনেকে এন এর মান যদি 2 হয় এল এর মান 1 লিখে ফেলে। না, এল এর মান 1 না, এল এর মান 0 1 দুইটাই। এল এর মান 3 হলে এল এর মান 0 1 2 3, 0 1 2 তিনটাই আসবে, তিনটাই আসবে। সো এটার সাথে তিনটাই জড়িত। সো কনসেপ্টটা একটু বুঝে নিবা, যে একটা হলে বাকিটা, এই যে n-1, তার মানে যেটা এন এর মান, এল এর মানটা অবশ্যই এক কম থাকতে হবে, মানে এন এর মান যা এল এর মান তা হতে পারবে না। এই যে এল এর মানটা কোয়ান্টাম নাম্বার, এই নাম্বার, আর এটা হচ্ছে প্রতীক, আর বাস্তবতা হচ্ছে যে কুয়াশা তৈরি করে, সেটা হচ্ছে বাস্তবতা। আশা করি বুঝতে পেরেছো, কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা বলো। তাহলে এল এর মান যদি 4 হয়, এখন আমি যদি বলি এন এর মান 4, যদি এন এর মান যদি 4 হয় তাহলে এল এর মান কত হবে, 0 1 2 3, তার মানে 4s, তারপর হচ্ছে এটা 4p, এটা 4p, এটা হচ্ছে 4d, এটা 4f, তার মানে 4f পর্যন্ত হতে পারে, যেটা আমরা এসএসসি তে করেছিলাম। সো এই কনসেপ্টটা তোমাকে মানতে হবে, যে এল এর মানটা এন এর মানের উপর নির্ভরশীল, এবং এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে, n-1 পর্যন্ত হতে পারে। সো এই কনসেপ্টটা তোমার মাথার ভিতরে থাকতেই হবে, কনসেপ্টটা থাকতে হবে, না হলে বুঝবা না। সো কনসেপ্টটা মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে, দ্যাটস দ্য পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসো আমরা দেখব ত্রিমাত্রিক বিন্যাস বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি। তাহলে ইলেকট্রন যখন ঘূর্ণনরত অবস্থায় থাকে তখন সে কুয়াশা তৈরি করে। তো কুয়াশা তৈরি করে ইলেকট্রন ঘুরলে কি তৈরি হয়, যখন আমরা জানি যে ইলেকট্রন যদি ঘুরে কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে যদি ইলেকট্রন প্রবাহিত হয় তখন তার চারপাশে চৌম্বকত্ব তৈরি হবে।
তাহলে ইলেকট্রন যখন ঘুরবে তখন চৌম্বকত্ব তৈরি হবে। তাহলে ইলেকট্রনের ব্যাপারটা, চৌম্বকের যে ইলেকট্রন ঘূর্ণনের ব্যাপারটা বা ইলেকট্রনের প্রবাহের ব্যাপারটা সাথে চৌম্বকত্বের ব্যাপারটা জড়িত। সো এই চৌম্বকত্বের কারণে শক্তি বা এনার্জি তৈরি হয়, আর এটার কারণে একটা শেপ বা আকৃতি তৈরি হয়। এই কারণে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম ত্রিমাত্রিক বিন্যাস, এটা মানে হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস, এটাকে আমরা লিখবো ত্রিমাত্রিক বিন্যাস। এই ত্রিমাত্রিক বিন্যাস, ত্রিমাত্রিক বিন্যাস। তো তাহলে আমরা খুব সহজে এখান থেকে ব্যাখ্যা করা আছে যে দেখো, এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কক্ষপথের বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাসকে পরমাণু অরবিটাল বা ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করার জন্য ঘটে। আর পরমাণু অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলি। তাহলে দেখো, কিছুক্ষণ আগে যেগুলো আমরা পেয়েছি এসপিডিএফ, এগুলো হচ্ছে উপশক্তি স্তর, এগুলো এক একটা উপশক্তি স্তর। এই যে এসপিডিএফ, এই যে এসপিডিএফ, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। এসপিডিএফ এগুলোকে আমরা উপশক্তি স্তর বলি, যে উপশক্তি স্তর। যে এসপিডিএফ কে উপশক্তি স্তর বলি, যে উপশক্তি স্তর। এই যে এসপিডিএফ কে উপশক্তি স্তর বলে। কি বলে বলো তো? উপশক্তি স্তর। একটু ভালো করে খেয়াল করো, এসপিডিএফ কে উপশক্তি স্তর বলে। সো কনসেপ্টটা বুঝবা। এবার দেখো, এই উপশক্তি স্তরের পরে যেটা আসলো সেটা ত্রিমাত্রিক বিন্যাস। এই ত্রিমাত্রিক বিন্যাস মানে ত্রিমাত্রিক বিন্যাসের জন্য যতটা অরবিটাল তোমার কোয়ান্টাম সংখ্যা হয়, প্রত্যেকটাকে এক একটা অরবিটাল বলা হয়। তার মানে এই প্রতিটা ত্রিমাত্রিক বিন্যাস হচ্ছে এক একটি অরবিটাল। তাহলে তুমি একটু লিখবা যে প্রতিটি ত্রিমাত্রিক বিন্যাস হচ্ছে এক একটি অরবিটাল। মনে রাখবে, এখানে একটা চিহ্ন দিয়ে লিখবা যে একে এম দ্বারা প্রকাশ করা হয়, একে এম দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। এটা মাথায় রাখবা। এরপর হচ্ছে এই জায়গাতে তুমি যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে যে কনসেপ্টটা মাথায় রাখবা সেটা হচ্ছে প্রতিটি এম এর মান, যে প্রতিটি এম এর মান, প্রতিটি এম এর মান দ্বারা, এই এম এর মান দ্বারা, এম এর মান দ্বারা অরবিটাল বুঝায়, যে অরবিটাল বুঝায়। তার মানে এম এর মান যতটা হবে, যে এম এর মান যতটা হবে অরবিটালও ততটা হবে। অরবিটাল, অরবিটাল যে পি এক্স, পি ওয়াই, পি জেড, এগুলো হচ্ছে এক একটা অরবিটাল। তো তাহলে এই এম এর মানটা আবার এল এর উপর নির্ভরশীল। দেখো, এই এম এর মান, এই এম এর মান, এই এম এর মান এল এর উপর নির্ভরশীল। এই যে এল এর উপর নির্ভরশীল, এল এর উপর নির্ভরশীল, নির্ভরশীল, এই যে নির্ভরশীল। তাহলে নির্ভরশীলটা কিভাবে? একটু ভালো করে খেয়াল করো, নির্ভরশীলটা কিভাবে? এম এর মানটা এল এর উপর নির্ভরশীল কিভাবে? দেখো ভালো করে খেয়াল করো। এই এম এর মান, এই এম এর মান, এই যে এম এর মান মাইনাস এল থেকে, এই যে মাইনাস এল থেকে শূন্য সহ, এই যে শূন্য সহ প্লাস এল পর্যন্ত হতে পারে, যে প্লাস এল পর্যন্ত হতে পারে, হতে পারে। এই কনসেপ্টটা একটু মাথায় রাখবা। তাহলে এল এর মান, এম এর মান মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত হতে পারে। তো তাহলে আমরা জিনিসটাকে যদি একটু একটা ইয়ের সাহায্যে প্রকাশ করি, দেখো আমরা এরকম একটা যদি লেখচিত্র নিই, তুমি একটু বুঝো। তাহলে এখানে যদি জিরো থাকে তাহলে +1 2 3 4, তাহলে +1 +2 +3 +4, তাহলে এখানে -1 -2 -3 -4। সো এই কনসেপ্টটা থেকে যদি তুমি দাও, আইডিয়া দাও, তাহলে তুমি খুব সহজে পেয়ে যাবা। তাহলে দেখো, এই এম এর মান, এই যে এম এর মান যদি 0 হয় তাহলে এল এর মানও 0, এই যে এল এর মানও 0, তাহলে অরবিটাল একটা। তাহলে এস, এই যে এস, এই আমি এন দিয়ে শুরু করি, যে এন লিখি, এই যে 1। তো এন এর মান যদি 1 হয়, এল এর মান 0। তো এল এর মান যদি 0 হয় তাহলে সরি এম এর মান 0, এম এর মান 0 হলে এল এর মানও 0। তার মানে 0 ছাড়া আর কিছু হতে পারবে না, তাহলে অরবিটাল একটা। তাহলে এটা 1s, আমি এখানে লিখতেছি 1s, আর এখানে 1s, এই যে 1s লিখতেছি, ফাইন। এবার দেখো, এন এর মান যদি 2 হয় তাহলে এল এর মান 0 এবং 1 দুইটা হয়, বাট এল এর মানের উপর এম এর মানের উপর এল এর মান নির্ভরশীল। তাহলে এল এর মান 0 হলে এম এর মানও 0। তারপরে এল এর মান হলে যে -1 0 +1। তো তার মানে হচ্ছে এটা পি, তার মানে এটা হচ্ছে 2s, এটা 2p। ওই পি এর মধ্যে দেখো, এবার দেখো এটা 2s আমি লিখলাম, এখানে 2s লিখলাম, বাট এই জায়গাতে একটা টুইস্ট আছে। হাজারি স্যারের বইয়ের সেমি পুরান বইতে 119 পৃষ্ঠা, যেটা পুরান বই 113 পৃষ্ঠা, এবং নতুন বইতে 123 পৃষ্ঠাতে একটা ইনফরমেশন আছে। এই এম এর মানের জন্য, এই এল, সরি এল এর মানের, আমার তো ভুল হচ্ছে, এটা এল হবে, এটা আমরা উল্টা করে ফেলছি, রাইট? উল্টা করে ফেলছি, খেয়াল করে এটা হচ্ছে এল, এটা এম। ওকে, ফাইন। তাহলে এই এল এর মানের জন্য এম এর মান যে আমি লিখলাম, ঠিক আছে, লিখছি, দেখি তো এম এর মান -L থেকে +L পর্যন্ত হতে পারে, ফাইন। তো তাহলে এখানে এল এর মান এটা হবে, এরপর এম এর মান, একটু খেয়াল করো। তো তাহলে এই জায়গাতে আমরা যে জিনিসটা জানবো, হাজারি স্যারের বইয়ের যে ইনফরমেশনটা, পিএক্স এর জন্য, দেখো পিএক্স এর জন্য এই এম এর মানটা, এই যে এম এর মানটা 0, পিওয়াই এর জন্য এম এর মানটা +1 এবং পিজেড এর জন্য এম এর মানটা -1, এই যে -1, এম এর মানটা -1। এটা হচ্ছে হাজারি স্যারের বইয়ের স্পষ্ট কথা।
আবার ডি এর জন্য আমি আবার বলছি ডি এর জন্য এম এর মানটা নির্দিষ্ট করা যায় নাই, মানে একদম অ্যাকুরেট ভাবে এগুলো নির্দিষ্ট করা যায়নি। তাহলে ইনফরমেশনটা হাজারি স্যারের বইয়ের কত পৃষ্ঠায়? 100। আমি একটু তোমাদেরকে হাজারি স্যারের বইটা একটু দেখাই। এই হাজারি স্যারের বইতে তোমরা যদি একটু দেখো, একটু ভালো করে দেখো, এই হাজারি স্যারের বই কই, এই যে আমি একটু হাজারি স্যারের বইটা দেখাচ্ছি, এই যে হাজারি স্যারের বই। এই হাজারি স্যারের বইতে আমি আমার বইটা একটু পুরাতন, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা আমি এখান থেকে দেখাই ফেলি, তাহলে সুবিধা হবে। দেখো এই হাজারি স্যারের বইতে আমি যদি একটু উল্টাই, আমি একটু দূরে যাই, আচ্ছা একটু উপরে যাব, ফাইন। 100 কত পৃষ্ঠা? 13 পৃষ্ঠা বলছে। আচ্ছা দেখি তোমার এখানে 119 পৃষ্ঠা না 13 পৃষ্ঠা, আমরা দেখি। তো আমি একটু যদি দেখি তখন দেখবো যে আমরা প্রতিটা মানগুলো আলাদা আলাদা করে হাজারি স্যার স্পষ্ট করে বলে দিয়েছেন। কত পৃষ্ঠাগুলো? 113, এই যে 113 পৃষ্ঠা। এটা পুরান বই, আমারটা পুরান বই। তো পুরান বইতে দেখো এই যে স্পষ্ট করে এখানে দেওয়া আছে। জাস্ট আমি যদি একটু ইয়েটা নিই, তাহলে দেখো আমি একটু দেখাচ্ছি। এই হাজারি স্যারের বইয়ের এই ইনফরমেশনটা আমরা একটু দেখব। আচ্ছা আমরা তো ইয়েতে যাব, এখানে যাব। দেখো এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে ইনফরমেশন একটু জাস্ট একটু খেয়াল করো এই জায়গাতে, এটা পুরোটাই আমি নিচ্ছি, এই পুরো ইনফরমেশনটা নিচ্ছি, কারণ এগুলো এমসিকিউতে তোমার অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। দেখো এই এম এর জন্য দেখো পিএক্স এর জন্য এম এর মানটা হচ্ছে 0, পিওয়াই এর জন্য হচ্ছে এম এর মান +1, আর পিজের জন্য এম এর মান হচ্ছে -1, পিজের জন্য এম এর মান -1। তো তাহলে তুমি একটু খেয়াল করো যে 5টি ডি অরবিটালের জন্য ডিজেড স্কয়ার হলে এম এর মান 0, আবার ডিজে একটু মান ধরছে, মান ধরে লাস্টে একটা কথা বলছে। দেখো এই যে ইন্ডিয়াসে এই একই উৎস মতে এই যে এম এর মান নির্দিষ্ট করা খুবই জটিল এবং অনিশ্চিত, তাই বিভিন্ন অরবিটালের জন্য সর্বসম্মত এম এর মান নির্ধারণ করা যায়নি। তার মানে ডি এর জন্য এম এর মানটা নির্ধারণ করা যায়নি। আর তাহলে কিন্তু হাজারি স্যারের বইতে মেডিকেলের পরীক্ষাতে এবং 20 নম্বর এমসিকিউতে অনেকটা এরকম আসছে যে পিও এর জন্য এম এর মান কত। তাহলে এই মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে, এই মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা যখন সিকিউ সলভ করতে যাই তখন আমরা সিরিয়াল বাই করে ফেলি। সিরিয়াল বাই কিভাবে করি? আমরা -1 0 +1, তার মানে এটাকে পি এক্স ধরি, এটাকে পি ওয়াই ধরি, এটাকে পি জেড ধরি আমরা। তো এটা যদি রাইটিং এর জন্য করো, রাইটিং এর জন্য অসুবিধা নেই, মহাভারত অশুদ্ধ হবে না, রাইটিং এর সমস্যা নেই। কিন্তু তুমি যখন এমসিকিউতে করবা তখন এই ব্যাপারটা মাথায় রাখবা। পিএক্স এর জন্য এই যে পিএক্স এর জন্য এই যে এই ব্যাপারটা এম এর মানটা 0, পি ওয়াই এর জন্য এম এর মানটা +1, পি জেড এর জন্য এম এর মানটা -1, এই কনসেপ্টটা মাথায় রাখবা। তো সো এখান থেকে তুমি একটা আইডিয়া পাইলা। কি আইডিয়া পাইলা বলো তো? এই যে এই এল এর প্রতিটা মানের জন্য এম এর মানগুলো কি হয় তোমাকে একটু মাথায় রাখতে হবে। দ্যাটস দ্য পয়েন্ট। আর আশা করি সমস্যা হবে না। মাথায় ঢুকছে কিনা একটু জানাইও। আচ্ছা এবার আসো আমরা দেখব, যে এখানে যে এম এর মান আমরা করলাম, তাহলে এম এর মান তুমি একটু যদি আরেকটু যদি আমি এখন লিখি, দেখো এই এন এর মান যদি দেখো এই এন এর মান, এল এর মান এবং এম এর মান, তাহলে এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান কত হয় বলো তো? 0 1 2। এল এর মান 0 হলে এম এর মানও 0। তার মানে কি এটা যদি 3 হয় তাহলে এটা থ্রাইসেস, এটা 3p, এটা 3d। তো তাহলে তুমি দেখো এটা 3px, তার মানে এখানে আমি যদি এটা যদি এরকম করি -1 0 +1, তাহলে 3টে অরবিটাল। তো তাহলে এবার দেখো অরবিটাল এই এস এর মধ্যে একটা অরবিটাল, এম এর মধ্যে 3টে অরবিটাল। তাহলে কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছি এম এর মান যতটা অরবিটাল ততটা, এই কনসেপ্টটা মাথায় রাখবা। তাহলে এখানে হচ্ছে -2 -1 0 +1 +2। তাহলে এখানে আমরা প্রত্যেকটা মানগুলোর জন্য এক একটা অরবিটাল আমি সিরিয়াল বাই যদি লিখি, এমনি যদিও বা ডিজেড স্কোয়ার হচ্ছে এটা, মানে ডিজেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 যদিও বা, তো বাট তারপর আমরা সিরিয়াল বাই লিখবো dxy, তারপর 3dxy 3dyz, 3dzx 3dx স্কোয়ার -y স্কোয়ার 3dz স্কোয়ার। এই যে প্রত্যেকটা যে বোঝানো কোয়ান্টাম সংখ্যার সাহায্যে এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। তারপর দেখো এই জায়গাতে এইখানে আমরা এখান থেকে যদি আইডিয়া আসি তাহলে এখানে হচ্ছে যদি লিখি 3px, এই যে 3px 3py, এটা 3pz আমরা লিখতে পারি, চাইলে লিখতে পারি। সো কনসেপ্টটা বুঝবে যে 3px 3py 3pz, এটা কোনটা দ্বারা কি বোঝাচ্ছে, আর এটা হচ্ছে 3s তো বোঝাই যাচ্ছে। তো তাহলে এখানে অরবিটাল কয়টা? তৃতীয় স্তরে যদি অরবিটাল কয়টা চিন্তা করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তো এইভাবে আমরা খুব সহজে অরবিটাল সংখ্যা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করে ফেলতে পারবো। তাহলে এম এর প্রতিটা মানই হচ্ছে এক একটা অরবিটাল, এটা মনে রাখবা। এম এর মানটা হচ্ছে প্রতিটা মানে হচ্ছে এক একটা অরবিটাল। এবার আসো
যদি n এর মান 4 হয় তাহলে তো বুঝতেই পারতেছো n এর মান যদি 4 হয় তাহলে 0 1 2 3 হবে। তো যদি n এর মান 4 হয় তাহলে n এর মান যদি 4 হয়, n এর মান যদি 4 হয় তাহলে l এর মান কত হবে? 0 1 2 3। তো l এর মানের সাথে m এর মানটা নির্ভরশীল, তাহলে এখানে হচ্ছে শুধু 0, আর এখানে -1 0 +1, আর এখানে -2 -1 0 +1 +2, আর এখানে -3 -2 এখানে হবে -1, তারপর 0, তারপর দেখো +1, এখানে +2 +3। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। সো এটা যদি বুঝো তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়। তো তাহলে এখানে অরবিটাল কয়টা সব মিলে? তোমাকে যদি চতুর্থ শক্তি স্তর অরবিটাল কয়টা, তাহলে এখানে অরবিটাল কয়টা সব মিলে 4, 4 5 হচ্ছে 9, আর 9 এর সাথে হচ্ছে 16, তার মানে 16টা অরবিটাল। সো এখান থেকে আমরা খুব সহজে অরবিটালগুলো বের করে ফেলতে পারবো। তাহলে এম এর মান যতটা, অরবিটালও ততটা। এগুলো এক একটা শেপ বোঝায়, এই শেপগুলো তোমাকে মাথায় রাখতে হবে, কনসেপ্টটা মাথায় রাখতে হবে, আর কিছু লাগবে না। এবার আসো আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা, এগুলো তো আমি দেখালাম কিছুক্ষণ আগে। এবার হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। দেখো প্রতিটি অরবিটালে একটা ইলেকট্রন ঘড়ি কাঁটার দিকে ঘুরে, আরেকটা ইলেকট্রন ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে। তাহলে দেখো প্রতিটি অরবিটালে একটা ইলেকট্রন ঘড়ি কাঁটার দিকে ঘুরে, আরেকটা ইলেকট্রন ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে। এই যে ঘড়ি কাঁটার দিকে ঘুরে, ঠিক আছে? আচ্ছা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আবার রিপিট করতাম। আচ্ছা করতেছি, দাঁড়া ওয়েট ম্যাগনেটিক কোয়ান্টাম রিপিট করতেছি। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে কি আমি তোমাকে বলি, যে ত্রিমাত্রিক বিন্যাস বোঝায়। প্রতিটি উপশক্তি স্তর কয়টা ত্রিমাত্রিক বিন্যাস নিয়ে তৈরি, সেটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো এখন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের রুলস হচ্ছে যে কি, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এল এর মানের জন্য, মানে উপশক্তি স্তরের মানের জন্য এম এর মানটা কনস্ট্যান্ট। তো এখানে আমাকে যেটা মাথায় রাখতে হবে, এম এর মানটা এল এর মানের উপর নির্ভরশীল। তো তাহলে এম এর মানটা +L থেকে 0 সহ -L পর্যন্ত হয়। তাহলে এই ব্যাপারটা কিভাবে আসছে? এখান থেকে আসছে, দেখো একটু ভালো করে দেখো, এই জায়গা থেকে আসছে। যে এখানে তুমি যদি 0 ধরো, তাহলে এল এর মান 0 হলে এম এর মানও 0, বাট এল এর মান যদি 1 হয় এম এর মান হবে এই 3টা। এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান হবে এই 5টা। আর এল এর মান যদি তোমার কত হয়, 3 হয়, তাহলে এখানে এম এর মান হবে এই 7টা। সো এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায় যে এল এর মান যদি 0 হয় এই জিটা হবে, আর এল এর মান যদি 1 হয় তাহলে এই 3টে হবে, এল এর মান যদি 2 হয় তখন এই 5টা হবে অরবিটাল। সো এইভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমরা অরবিটালগুলো নির্ণয় করি। আর এগুলো দ্বারা কোনটা দ্বারা কি বোঝায়, এটা বাস্তবতা। আর হায়ার লেভেলে এই মানগুলো তোমাকে মাস্ট একদম ইফেক্টিভলি, অর্থাৎ যতটা মান সেই মানগুলো লিখতে হবে। বাট ইন্টারমিডিয়েট লেভেলে এটা ইগনোর করা যায়। বাট এমসিকিউতে এই পিএক্স, পিওয়াই, পিজেড এর এই মানগুলো তোমাকে মাথায় রাখতে হবে। পিএক্স এর জন্য এম এর মান 0, পিএক্স এর ওয়াই এর জন্য এম এর মান +1, আর পিজেড এর জন্য এম এর মান -1, মুখস্থ রাখবা। এবার আসো আমরা একটু দেখবো যে স্পিন কোয়ান্টাম সংখ্যা। দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যাটা কি। দেখো প্রতিটি এম এর মানের জন্য ইলেকট্রন ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, আর একটা ঘড়ি, মানে প্রতিটি এম এর মানের জন্য দুইটি ইলেকট্রন, অর্থাৎ এম এর মানের যে কুয়াশাটা তৈরি হবে, অরবিটালটা যে তৈরি হবে, এই অরবিটালটা দুইটি ইলেকট্রনের সমন্বয়ে তৈরি হতে পারে। এবং এই ইলেকট্রনগুলো কোন দিকে যাচ্ছে, এটা এই ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এই জিনিসটা প্রকাশ করার জন্য যে নাম্বার করা হয় তাকে বলা হয় কি বলতো, তাকে বলা হয় স্পিন কোয়ান্টাম নাম্বার। তো তাহলে আমরা এটা সংজ্ঞাটা দিতে পারি যে পরমাণুতে ইলেকট্রনের গুণনদিক প্রকাশকারী কোয়ান্টাম সংখ্যাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। আমি জিনিসটাকে একটু অন্যভাবে লিখবো, আমি একটু অন্যভাবে দিচ্ছি। এই যে অর, এই অর আমি এটাকে অর দিয়ে দিচ্ছি। প্রতিটি ত্রিমাত্রিক বিন্যাসে, এই যে প্রতিটি ত্রিমাত্রিক বিন্যাসে, এই যে ত্রিমাত্রিক বিন্যাসে ইলেকট্রনের গুণনক্ষ প্রকাশ করার জন্য, এই যে ইলেকট্রনের গুণনক্ষ প্রকাশ করার জন্য, এই যে ইলেকট্রনের ঘূর্ণন অক্ষ প্রকাশ করার জন্য, যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়, তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে, একটু ভালো করে খেয়াল করো, স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে দেখো আমরা খুব সহজে যে এটা ঘড়ির কাঁটার দিকে, ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এই যে ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, প্লাস হাফ দিকে ঘুরলে প্লাস হাফ, আর ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে মাইনাস হাফ। তাহলে এখান থেকে আমরা খুব সহজে
পরমাণু যে ঘড়ি কাঁটা দিয়ে ঘোরার এই ব্যাপারটা খুব সহজে আমরা জেনে গেলাম। এখান থেকে আমরা যে স্পিন কোয়ান্টাম সংখ্যা জানলাম। তো তাহলে আমরা ওভারঅল কোয়ান্টাম সংখ্যা কয়টা জানলাম? আমরা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের কয়টা? চারটা, 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? শক্তি স্তরকে বোঝায়। সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? উপশক্তি স্তরকে বোঝায়। আর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? ত্রিমাত্রিক দিক বিন্যাসকে বোঝায়। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? ইলেকট্রনের ঘূর্ণন অক্ষ। ইলেকট্রন কি ঘড়ি কাঁটা দিয়ে ঘুরে না ঘড়ি কাঁটা বিপরীত দিয়ে ঘুরে, এটা প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা। কি কোয়ান্টাম সংখ্যা বলে বলো তো? স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা এবার দেখব যে এই যে মানে প্রতিটা মানে স্তরে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বিভিন্ন শক্তি মানে ইলেকট্রন সংখ্যা আর অরবিটাল সংখ্যা এগুলো বের করা যায়। একটা সূত্রের সাহায্যে সবগুলো পারবা। তো এর আগে কতগুলো বেসিক জিনিস সেগুলো আমরা একটু পড়াই, তারপর আমরা আলোচনাতে যাব। আসো এবার আমরা দেখব, দেখো এবার দেখো পরমাণুতে পরমাণু শক্তি স্তরে এবার হচ্ছে বিশেষ কতগুলো সূত্র, বিশেষ সূত্র। এই সূত্রগুলো দিয়ে এমসিকিউতে তোমার কাজে লাগবে এবং সিকিউতে কাজে লাগবে। সেটা হচ্ছে পরমাণু প্রতিটি শক্তি স্তরে যে পরমাণুর শক্তি স্তরে যে শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, যে অরবিটাল সংখ্যা তাহলে সূত্র হচ্ছে কত বলতো? n²। তার মানে দুই দ্বিতীয় শক্তি স্তর হয়, তাহলে এখানে অরবিটাল হবে 3। যেমন আমি তোমাকে দেখাই, এটা 1 নাম্বার। এরপর থেকে আমি একটু এখান থেকে যাব, এখানে যাব পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, যে ইলেকট্রন সংখ্যা তাহলে সূত্র হচ্ছে 2n²। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কীভাবে হলো সেটা আমি তোমাকে বেসিক আমি যেমন দিয়ে দেখাচ্ছি। যেমন দেখো এই শক্তি স্তরে আমি যদি একদম মানে ভালো করে লিখি, তাহলে n এর মান প্রধান, এই যে n এর মান, l এর মান, m এর মান, আর এখানে হচ্ছে s এর মান। তুমি তাহলে একটু ভালো করে বুঝো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এই n এর মান যদি 1 হয় তাহলে l এর মান 0, m এর মানও 0। তাহলে ইলেকট্রন একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ, মানে একটা ঘড়ি কাঁটা দিয়ে ঘুরবে আর একটা ঘড়ি কাঁটা বিপরীত দিয়ে ঘুরবে। তাহলে প্রতিটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এটা এখানে একটা লাইন লিখিও যে প্রতিটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, যে প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, 2টি ইলেকট্রন থাকতে পারে। একটু মাথায় রাখবে যে প্রতিটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এবার আসো যে একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। তো তাহলে আমরা এখান থেকে একটা আইডিয়া নিলাম। তাহলে এই অরবিটালে, তাহলে এখানে অরবিটাল কয়টা? একটা। তাহলে শক্তি স্তর 1, তার মানে অরবিটাল একটা, এই যে একটা অরবিটাল, ইলেকট্রন হচ্ছে 2টা। তাহলে 2n², এখানে সূত্রটা মিলতেছে যে এই n² মানে 1² 2 মিলতেছে। এই একটা অরবিটাল, যে একটি অরবিটাল, এই যে একটি অরবিটাল। তাহলে কয়টা ইলেকট্রন? 2টি ইলেকট্রন, যে 2টি ইলেকট্রন। এখন আসো n এর মান যদি 2 হয় তাহলে l এর মান 0 এবং 1 হয়। তো তাহলে এখানে 0 হবে, এখানে -1, 0, এখানে +1। তাহলে আমাকে বল অরবিটাল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তো তার মানে 2 দুগুণে 4, এই যে 4, এই যে 4, চারটা, এই যে 4, চারটা অরবিটাল, যে চারটি অরবিটাল। তাহলে ইলেকট্রন কয়টা হবে? এটা প্লাস হাফ মাইনাস হাফ 2টি ইলেকট্রন, আর এখানে প্লাস হাফ মাইনাস হাফ 3বার হবে, অথবা এখানে এটা দিয়ে *3 দিতে পারো। তো তাহলে প্লাস হাফ মাইনাস হাফ মানে কি? প্লাস হাফ দ্বারা একটা ইলেকট্রনকে বোঝাচ্ছে, মাইনাস হাফ দ্বারা আরেকটা ইলেকট্রন অস্তিত্বকে বোঝাচ্ছে, তাহলে 2টি ইলেকট্রনকে বোঝাচ্ছে। তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে 2টি ইলেকট্রন, এই দেখো এখানে 2টা আর এখানে হচ্ছে 6টা। তো সব মিলে কয়টা? 8টি ইলেকট্রন, এই যে 8টি ইলেকট্রন। তাহলে এখানে কত? 2n²। তাহলে তুমি যদি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে। এইভাবে তুমি বিষয়গুলো চিন্তা করো, তাহলে তোমার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। তো তাহলে এই যে সূত্র দিয়ে তুমি শর্টকাট করতে পারবা, তবে এটা সিকিউতে করতে পারবা না, এমসিকিউতে করতে হবে। সিকিউতে এরকম শর্টকাট সূত্র দিয়ে করতে হবে না, একদম অরবিটাল ইলেকট্রনগুলো দিয়ে তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা অরবিটাল বোঝাচ্ছে, কোনটা ইলেকট্রন বোঝাচ্ছে, বুঝে তারপর তোমাকে করতে হবে, আদারওয়াইজ হবে না। সো এবার আসো, এখানে সূত্রটা আমরা জানলাম। এবার যদি আমি শর্টকাট আরেকটা সূত্র করি, দেখো গেল, 2টা গেল। এবার দেখো প্রতিটি উপশক্তি স্তরে, দেখো প্রতিটি উপশক্তি স্তরে, এই যে প্রতিটি উপশক্তি স্তরে, যে উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা, যে অরবিটাল সংখ্যা হচ্ছে 2l + 1। এখন দেখো
প্রতিটি উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, এই যে ইলেকট্রন সংখ্যা 2 × 2l + 1। তাহলে দেখো, এখন দেখো এটা 3 নাম্বার সূত্র, এটা 4 নাম্বার। এখন দেখো তোমাকে যদি আমি বলি এস এর জন্য, এই যে এস, এই এস এর জন্য আমরা জানি যে এল এর মান 0, সুতরাং এস ইলেকট্রন করা থাকে 2 × 0 + 1 সমান হচ্ছে একটা। তার মানে অরবিটাল হচ্ছে একটা, এই যে অরবিটাল একটা, এই যে অরবিটাল একটা, এস এর মধ্যে অরবিটাল একটা। তাহলে ইলেকট্রন কয়টা? 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হচ্ছে অরবিটাল, একটি অরবিটাল, এই যে অরবিটাল। তাহলে একটা পরমাণুতে যতটা অরবিটাল থাকবে তার দ্বিগুণ সংখ্যক ইলেকট্রন থাকবে, কারণ প্রতিটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে। ওই কারণে তুমি 2 দিয়ে গুণ করে দিলে আমরা ইলেকট্রন সংখ্যাটা পেয়ে যাব। তারও পি এর জন্য দেখো, পি এর জন্য এল এর মান হচ্ছে 1, তো তার মানে 2 × 1 + 1, তাহলে কাটাকাটি ইজিগুলো কত হয়? 3 হয়। 3টি অরবিটাল, তার মানে কি px py pz, এই যে 3টে অরবিটাল, px py pz 3টে অরবিটাল। তো ডি এর জন্য কয়টা? এই যে ডি এর জন্য তাহলে এল এর মান হচ্ছে 2, তো 2 হলে এখানে কত? 2 × 2 + 1, তো সমান হচ্ছে 5টা, এই যে 5টি অরবিটাল। তো 5টি কিভাবে? dxy dyz dyz dz, আমি 3টা লিখলাম বোঝার জন্য, তুমি চাইলে 3টা কাটতে পারো, যে 3, তারপর দেখো এরপর হচ্ছে 3d yz zx, তারপর ডি, এরপর ডি, এই যে ডি x² - y² dz²। সো এখান থেকে আমরা খুব সহজে কয়টা অরবিটাল আছে খুব সহজে বের করতে পারবো। যতটা অরবিটাল থাকবে তার দ্বিগুণ সংখ্যক ইলেকট্রন থাকবে, এই সূত্র দিয়ে আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। এই 4টা সূত্র খুবই দরকার, খুবই দরকার, খুবই দরকার। কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা একটু জানাইও। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে ইলেকট্রনগুলো পরমাণুতে ইলেকট্রন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন সংখ্যা, অরবিটাল এগুলো সবগুলো সহজে পেতে পারি। তাহলে আবার ওভারঅল তাহলে আমাদের কি কথা হলো? আমরা ওভারঅল তাহলে কি কথা? আমাদের ওভারঅল কথা হচ্ছে যে আমরা যে পরমাণুতে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো কোন স্তরে আছে, কোন উপশক্তি স্তরে আছে, সেটা কি ঘড়ি কাঁটার দিকে ঘুরে, মানে এটা ত্রিমাত্রিক বিন্যাস কেমন, এবং প্রতিটি ত্রিমাত্রিক বিন্যাসে ইলেকট্রন কি ঘড়ি কাঁটার দিকে ঘুরে না ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে, এই বিষয়গুলো প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? 4 প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে শক্তি স্তর বলা হয়; সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে উপশক্তি স্তর বলা হয়; চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে ত্রিমাত্রিক বিন্যাস বলা হয়; আর একটা হচ্ছে লাস্টে স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা কি বলি? ঘূর্ণনক্ষ, ইলেকট্রনের ঘূর্ণনক্ষ দ্বারা প্রকাশ করা হয়। সো এই কনসেপ্টটা মাথায় রাখবা। এবার আমরা দেখো এই কোয়ান্টাম সংখ্যার গুরুত্বটাই যা তোমরা দেখে নিও, কারণ এগুলো খুবই সোজা, মাঝে মাঝে আসতে পারে। কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকার, কোন কক্ষপথে অবশ্যই জানতে পারবা। সহকারী কোয়ান্টাম সংখ্যার কক্ষপথের আকৃতি জানতে পারবা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রন যে অরবিটালে অবস্থান করে তার ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে জানা যায়। স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা ঘূর্ণনের দিক নির্দেশ করে ইসোকে। তারপর হচ্ছে এই যে কিছুক্ষণ আগে আমি যেটা করে দিলাম, এটা করে দিলাম, এই যে এটা করে দিলাম, এটা করলাম, এটা আমি করে ফেলছি, হ্যাঁ, ধারণ ক্ষমতা। আচ্ছা, এবার আমরা একটু জানবো, দেখো একটু খেয়াল করো। এবার হচ্ছে আমরা একটা জিনিস জানবো, আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এবার খুবই গুরুত্বপূর্ণ, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করবে। দেখো কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, এই যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি কি তৈরি করা যায়? কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কিভাবে অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা একটু মাথায় রাখবা। এই কনসেপ্টটা পড়ানোর পর দেন আমরা এরপরে বাকি অংশগুলো পড়াবো। এগুলো পড়ানোর পর তারপর হচ্ছে আমরা সিকিউ এবং এমসিকিউ এবং এগুলো অ্যাডমিশন টেস্টে আসা, মানে টপিক ভিত্তিক বা টপিক ওয়াইজ যদি আমরা পড়ি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। সেই কারণে এগুলো শেষ করার পর আমরা ওই এমসিকিউ এবং সিকিউ ধরবো, তখন পুরোটা মিলে একটা টপিক শেষ হলে তখন সহজে বুঝতে পারবা। আচ্ছা, এবার একটু সবাই একটু আমার সাথে সাথে আঁকো। দেখো এখানে
জাস্ট অনেকে এটা নিয়ে কনফিউজ হয়ে যায়। আমি একটু করে বলি, কারণ অনেকে এখানে তোমাদের অনেকেরই একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে যে কয় ঘর আঁকবো বা কয়টা ঘর আঁকবো সেটা নিয়ে অনেকেরই একটা টেনশন তৈরি হয়ে যায়। আমি একটু দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা ফাইন, এটা গেল, দুইটা গেল। এখন এই জায়গাতে আমি এটা আঁকলাম, একটু বুঝে নিও, একটু বড় করলাম। এখানে আমি কয় ঘর নিব এটা নিয়ে অনেকেরই একটু সমস্যা আছে, আমি একটু দেখাচ্ছি। তাহলে এখানে প্রধান কর্ণাম সংখ্যা প্রথমটা, তারপরে দেখো এরপর সহকারী কর্ণাম সংখ্যা, তারপরে দেখো চুম্বকীয় কর্ণাম সংখ্যা, দেখো এই চুম্বকীয় কর্ণাম সংখ্যা, এরপরে চুম্বকীয়র পাশে দেখো চুম্বকীয় কর্ণাম সংখ্যার পাশে সহকারী কর্ণাম সংখ্যাটা একটু ছোট করে দিই। কি হলো, এটা একটু এই পাশে এনে দিলাম। দেখো এই চুম্বকীয় কর্ণাম সংখ্যার সাথে একটা জিনিস জড়িত, সেটা হচ্ছে যে অরবিটাল সংখ্যা, যে অরবিটাল সংখ্যা। দেন হচ্ছে এরপরে দেন হচ্ছে এই যে এরপর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, তারপর হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এই 6টা ঘর তোমাকে করতে হবে। তাহলে দেখো ঘরগুলো তুমি কিভাবে সাজাবা। প্রথম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা সংখ্যা। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা সংখ্যা, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা, তাহলে এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। দেন চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। দেখো এই এম এর মানের উপর এই জায়গাতে অরবিটাল সংখ্যা হবে, অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা। আর এখানে হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, এই পাশে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, সংখ্যা এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এই যে ইলেকট্রন সংখ্যা। তাহলে তুমি মাথায় রাখবা এখানে কোয়ান্টাম সংখ্যা 4টা আছে, 4টা লিখবা। জাস্ট চৌম্বকীয়র সাথে অরবিটাল হবে আর স্পিনের সাথে ইলেকট্রন সংখ্যা, এই ব্যাপারটা পরীক্ষাতে তোমাকে সবগুলো দেবে না। পরীক্ষাতে তোমাকে হয় অরবিটাল সংখ্যা বের করতে বলবে, না হলে ইলেকট্রন সংখ্যা বের করতে বলবে। যেটা বলবে সেটাই করবে, এর বাইরে কিছু করার দরকার নেই। তো তাহলে আসো এবার কনসেপ্টটা একটু মাথায় রাখো। সেটা হচ্ছে এই এন এর মানটা যদি 1 হয়, আচ্ছা প্রধান কর্ণ সংখ্যা, তাহলে দেখো এই এন এর মানটা যদি 1 হয়, আচ্ছা আমরা তো ডাবল লিখে ফেলছি না, আচ্ছা 1 2 3 6টা ঘর হবে। এই ঘরটা আর দরকার নেই, যেহেতু প্রধান কর্ণ, এই যে এই ঘরটা আর দরকার নেই। আমি একটু কেটে দিচ্ছি, দাঁড়াও ওয়েট। এই ঘরটা আর আমার আর দরকার নেই, এই ঘরটা দরকার নেই, এই ঘরটা হলে হবে। দেখো এই এন এর মানটা যদি একটু ভালো করে খেয়াল করো, এই এন এর মানটা যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে এটা সহকারী কর্ণ সংখ্যা এল এর মান 0। তো 0 যদি হয় তাহলে এল এর মান 0 হলে এম এর মানও 0, তাহলে অরবিটাল একটা, এই যে একটা। আর এখানে দেখো স্পিন কর্ণ সংখ্যা, এটার মানটা হচ্ছে প্লাস মাইনাস কত বলো, প্লাস মাইনাস প্লাস আপ মাইনাস আপ, তাহলে ইলেকট্রন হবে 2টা, এখানে 2টা। এবার আসো কনসেপ্টটা দেখো, একটা গেল, এটাকে একটু বেশি সামনে দেখো। এন এর মান যদি 2 হয়, একটু ভালো করে খেয়াল করো, যে এন এর মান যদি 2 হয় তাহলে দেখো কি হবে। এই এন এর মানটা যদি 2 হয় তাহলে এন এর মান 0 এবং 1 হবে, তাহলে এখানে এটা 0 এবং এখানে 1 হবে, এখানে 0 -1 0 আর এখানে 1। তাহলে একটু সবাই খেয়াল করো যে এখানে অরবিটাল কয়টা, এখানে অরবিটাল একটা, আর এখানে অরবিটাল কয়টা, 3টা। তো সব মিলে অরবিটাল করা, তাহলে এখানে যদি একটু ভাগ করি আমরা, তাহলে এখানে আরেকটা ভাগ আমরা পাবো। আমি একটু তোমাকে দেখাচ্ছি, আরেকটা ভাগ আমি পাবো, দেখাচ্ছি। এই ভাগটা কেন করতে হবে সেটা বলতেছি। এর হচ্ছে উপশক্তি স্তরে, এই যে উপশক্তি স্তরে, উপশক্তি স্তরে, আর এটা হচ্ছে শক্তি স্তরে। তাহলে এখানে উপশক্তি স্তর একটা, এখানে একটা, এখানে ইলেকট্রন একটা, বাট উপশক্তি স্তর একটা, এখানে 3টা। তো সব মিলে শক্তি স্তরে কয়টা, 4টা। শক্তি স্তরে, যে শক্তি স্তরে স্তরে। এবার দেখো এখানে এটার জন্য প্লাস আপ মাইনাস আপ, তো তার মানে ইলেকট্রন 2টা। আর এখানে প্লাস আপ মাইনাস আপ ইন্টু 3, তো ইন্টু 3 মানে কি 3বার, মানে প্লাস আপ মাইনাস আপ একবার, আবার প্লাস আপ মাইনাস আপ আরেকবার, আবার একবার। তো তাহলে সব মিলে 6টা ইলেকট্রন। তো তাহলে শক্তি স্তরে কয়টা হবে, এখানে 2টি ইলেকট্রন যেহেতু একটা, আর এখানে শক্তি স্তরে 8টা ইলেকট্রন। তো খুব সহজে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাটা পেয়ে যাচ্ছি।
এরপর যদি এন এর মানটা যদি আমরা দেখো 3 হয়, তাহলে এল এর মান 0 1 2, তাহলে এখানে হচ্ছে 0 -1 0, এখানে +1, এখানে -2 -1 0 +1 +2, তাহলে এখানে তিনটা, এখানে সরি এখানে একটা, এখানে তিনটা, আর এখানে হচ্ছে পাঁচটা, তাহলে সব মিলিয়ে কয়টা? 9টা। তো তাহলে এখানে প্লাস হাফ মাইনাস হাফ একটা, আর এখানে প্লাস হাফ মাইনাস হাফ 3বার হবে, আর এখানে প্লাস হাফ মাইনাস হাফ 5বার হবে। তো 5বারকে আমি একসাথে এইভাবে করব। তো তাহলে এখানে ইলেকট্রন 2টা, এখানে ইলেকট্রন 6টা, মানে প্লাস হাফ মাইনাস হাফ 3বার 3 যদি করি, প্লাস হাফের জন্য একটা ইলেকট্রন চিন্তা করবো, মাইনাস হাফের জন্য একটা ইলেকট্রন চিন্তা করবো, তাহলে 2টি ইলেকট্রন, তাহলে 3বার, যে 3বার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে, আর এখানে 5বার, তাহলে এখানে 10টা, তাহলে সব মিলে 18টা ইলেকট্রন। তাহলে এইভাবে খুব সহজে আমরা পরমাণুর যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা এবং অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা খুব সহজে নির্ণয় করতে পারবো। সো কনসেপ্টটা আশা করি মাথায় ঢুকেছে। তো আমরা নেক্সট, আজকে আর বেশি দূর না বাড়াই, কারণ বেশি কমপ্লেক্স হয়ে গেলে আবার সমস্যা হবে। নেক্সট ক্লাসে আমরা তোমাদেরকে এই জিনিসগুলো থেকে যে সিকিউতে কীভাবে আসে সেটাও দেখাবো, এবং কতগুলো প্র্যাকটিক্যাল জিনিস আছে এমসিকিউ সিকিউগুলো প্র্যাকটিস করে তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতিটা আমরা ইনশাল্লাহ ধরবো। ঠিক আছে, যাই হোক, তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে।